যুক্তরাষ্ট্রে যেভাবে আন্দোলন দমানো হচ্ছে, বাংলাদেশের সরকার উৎখাতের আন্দোলন হলে সেভাবেই দমানোর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বাম রাজনীতিকরা সরকার উৎখাত করতে চায় উল্লেখ করে শেখ হাসিনা প্রশ্ন রাখেন, তাকে সরিয়ে কাকে ক্ষমতায় আনতে চান। নজরানা চৌধুরী রিপোর্টে থাকছে বিস্তারিত। ইউএনএসক্যাপের ৮০তম সম্মেলন ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত থাইল্যান্ড সফর করেন। সফরে থাইল্যান্ডের রাজা এবং প্রধানমন্ত্রীর সাথে পৃথকভাবে বৈঠক করেন তিনি। সফরের বিস্তারিত তুলে ধরতে বৃহস্পতিবার গণভবনে এক সংবাদ সম্মেলন করেন সরকার প্রধান। বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশে ব্যবসা বাণিজ্য এবং অভিজ্ঞতা বিনিময়ের একটা ভালো সুযোগ সৃষ্টি হয়েছে, যেটা ভবিষ্যতে আর্থসামাজিক ক্ষেত্রে কাজে লাগবে। সফরের বিভিন্ন বিষয়ের পাশাপাশি সংবাদ সম্মেলনে উঠে আসে সাম্প্রতিক নানা ইস্যু। ফিলিস্তিন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন চলছে তাতে মানবাধিকারের লঙ্ঘন ঘটছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯০০ ছাত্র, প্রফেসর থেকে শুরু করে সব গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন করার জন্য একমাত্র আমেরিকায়। আর এটা নাকি গণতন্ত্রের একটা অংশ, সেটা আমাদের শুনতে হয়। যেভাবে একজন প্রফেসরকে দাবড়ে ধরে মাটিতে ফেলে গ্রেপ্তার করা হলো, হ্যান্ডকাপ পরানো হলো, অবশ্য আবার তাদের কাছে আমাদের মানবাধিকারের কথাও শুনতে, সবক নিতে হয়। অতি বাম ও অতি ডানপন্থীরা মিলে সরকার উৎখাতের চেষ্টা চালাচ্ছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, বামেরা এখন তাদের আদর্শ থেকে ৯০ ডিগ্রি ঘুরে গেছেন। যারা অতি বাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ, গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে? আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম। সেই ২৮ অক্টোবরের কথা মনে আছে, ২০২৩ সালের। আমি তো বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে, যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে, মারছে। দেশের বাজার পরিস্থিতির বিষয়ে সরকার প্রধান বলেন, মূল্যস্ফীতির কারণে নির্দিষ্ট আয়ের মানুষের কষ্ট হচ্ছে, তবে বিশ্বজুড়েই এই পরিস্থিতি বিদ্যমান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা এই সুযোগ কাজে লাগিয়ে অবৈধ ফায়দা নিতে চায়। আন্দোলনের নামে যখন আপনি মানুষকে সম্পৃক্ত করতে পারেন না, তখন তো ষড়যন্ত্রটাই স্থান পায়। তো সেই ক্ষেত্রে কিছু কিছু তো চক্রান্ত হয়, চেষ্টা করা হয়। আর কিছু আছে ব্যবসায়ী অধিক মুনাফার লোভেও এই ধরনের ঘটনা ঘটায়। কারসাজি করে, এটা ঠিকই। হোর্ডিং করে রাখে, মজুত করে রাখে, নষ্ট হয়ে যায়, পচে যায়, তারপরেও দেখা যাচ্ছে মজুত করে রেখে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা চেষ্টা করে। এ বিষয়টা কিন্তু আমাদের নজরে এসেছে। যেসব রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে তাদের জয়ের সম্ভাবনা নেই বলেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সেটা হলো বাস্তবতা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে। বিকেলে অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতি মণ্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেন এম এ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, গোলাম কিবরিয়া টিপু ও ফজিলাতুন্নেসা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতি মণ্ডলীর সদস্যরা অধিবেশনের সভাপতিত্ব করবেন। এরপর অধিবেশনে ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হায়ের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য সংসদ সদস্যরা। এরপর আগামী রোববার পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ বিশেষ করে আমাদের মাননীয় ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে, ৭৫ পরে ওইভাবে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা অত্যাচার এবং কারাবরণের শিকার হয়েছে। আবার ২০০১-এর নির্বাচনের পরে তো ওই সমস্ত এলাকায় আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। বিশিষ্ট ব্যক্তিত্বকে পর্যন্ত হত্যা করে, আমাদের নেতা কর্মীদের হত্যা করে, সেই অবস্থা। সেই সময় আমরা আমাদের দলের থেকে টিম করে করে যেখানে যেখানে আমাদের কর্মীরা নির্যাতিত, সেখানে আমি সবাইকে পাঠাতাম তাদের পাশে দাঁড়ানোর জন্য,
যারাই যেত তারাও কিন্তু হামলার শিকার হতো, কখনো বোমা, কখনো গুলির শিকার হতো। আমি নিজেও এ ধরনের হামলার শিকার হয়েছি। কাজে সেই অবস্থার মধ্য দিয়ে সংগঠনকে গড়ে তুলে নিয়ে এসেছিলেন আব্দুল হাইয়ের মতো এরকম সাহসী নেতৃত্ব ছিল বলেই সেটা সম্ভব হয়েছিল। অবশেষে বৃষ্টি নামল চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। তাপপ্রবাহে ওষ্ঠাগত এসব অঞ্চলের মানুষ এতে কিছুটা স্বস্তি পেয়েছে। এদিকে রাতে যাত্রাবাড়ি ও পুরান ঢাকার কয়েকটি এলাকায় একপশলা বৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। একটানা দীর্ঘ তাপপ্রবাহের পর বৃষ্টির দেখা পেল চট্টগ্রামের অধিকাংশ জেলার মানুষ। বৃষ্টি হয়েছে সিলেটেও। বৃহস্পতিবার দিনভর চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বজ্রসহ বৃষ্টিপাতে কিছুটা স্বস্তি মিলেছে জনজীবনে। কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টি হয়েছে ঘণ্টাব্যাপী। তবে বজ্রপাতে ঘটেছে একাধিক মৃত্যুর ঘটনাও। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি যেন স্বস্তির সান্ত্বনা দিয়েছে এসব অঞ্চলের মানুষকে। সকালে হালকা একটু বৃষ্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ ভালো। রাত্রেও হালকা একটু হয়েছিল, স্বস্তির মোটামুটি মানুষ একটু আরামে আছে আজকে হঠাৎ একটু বৃষ্টি হওয়াতে গরমটা খুব কমে গেছে, এটা অনেক ভালো লাগতেছে। আজকে যে হালকা একটু বৃষ্টি এবং ওয়েদার মানে মেঘাচ্ছন্ন ওয়েদার, এতে মোটামুটি খুবই ভালো লাগতেছে। এতদিন তো একবার কলিজে সহ গরমে মনে করেন পুরি তামা হয়ে গেছিল। আজকে যে বৃষ্টিটা হয়েছে, এই বৃষ্টিটাতে আগে হয়তো তো ভালো হতো, আমরা কৃষক মানুষ, বৃষ্টিটা খুব প্রয়োজন ছিল, কিন্তু আরো হওয়ার দরকার ছিল। ঢাকাতে 5 তারিখের পরে তাপপ্রবাহ নাও থাকার সম্ভাবনা রয়েছে। আমরা তো ইতিমধ্যে বলেছি যে ঢাকার ইস্টার্ন পার্টে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ঢাকা শহরে যে সেই বৃষ্টিপাতটা আগামী 24 ঘন্টার মধ্যেই দমকা থেকে ঝড়ো হওয়া সহ কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের চান্স আছে। এছাড়া পর্যায়ক্রমে দেশের অন্য জেলাগুলোতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। নদীমাতৃক এই দেশের আবহাওয়া ও জলবায়ু বিরূপ হবার পেছনে অন্যতম ভূমিকা রাখছে নদী হত্যা। প্রভাবশালীদের দখল, গণহারে নদী দূষণ আর ড্রেজিংয়ের নামে দুর্নীতি নদীকে হত্যা করছে প্রতিনিয়ত। নদী সংশ্লিষ্টরা বলছেন, দেশে লক্ষাধিক নদী দখলদার রয়েছে আর চরম দূষণে ধুঁকছে অর্ধশতাধিক নদী। প্রাণ প্রকৃতি আর আবহাওয়ার ভারসাম্যের জন্য নদী রক্ষার তাগিদ তাদের। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের 9ম পর্বে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। নদীমাতৃক শ্যামল বাংলা, যে অদম্য জীবনের ব্যাপ্তি ছিল নদীর, ছুটে চলার আনন্দ আর ঘূর্ণিপথের বাঁকে বাঁকে যে রহস্যময়তা, বাস্তবতা থেকে তা হারিয়েছে ধুধু বালুকাবেলার বিভ্রমের মতোই। নদী রক্ষা কমিশনের তথ্য বলছে, দেশে নদীর সংখ্যা 1008টি, যা 22,000 কিলোমিটার দীর্ঘ। পদ্মার উজানে ফারাক্কা ও তিস্তার উজানে গজলডোবা বাঁধের বিরূপ প্রভাবে হারিয়ে গেছে 3 শতাধিক নদী। নাব্যতা সংকটে নদীর বুকে বালুচর নদী হারাচ্ছে অস্তিত্ব। প্রায় 4 শতাধিক নদী মরণাপন্ন। নদী দখলে প্রভাবশালীদের প্রভাব ঠেকানোর যেন কেউ নেই, তাই নিয়ম করেই দখল হয়েছে নদী। নদী নির্ভর প্রাণ প্রকৃতি বিপর্যস্ত এখন, যার প্রভাব পড়ছে জলবায়ুতে। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই পদ্মা মেঘনা যমুনা যদি পানি না থাকে, আমার ঠিকানা থাকবে না। এই স্লোগানগুলো কিন্তু ইকোলজি আমরা বুঝে আমরা দিয়েছিলাম তৎকালীন সময়। আন্তঃসীমান্ত নদীর পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত গত 5 বছরে শুধু পানি উন্নয়ন বোর্ডে 30,000 কোটি টাকার বেশি খরচ করেছেন ড্রেজিং এর প্রকল্পগুলোতে, এবং কোনো উন্নতি হয় নাই। কারণ হচ্ছে যে এগুলোতে দুর্নীতি হয়েছে। আমরা প্রেডিক্ট করছি বাংলাদেশে 1 লক্ষের উপরে দখলদার আছে। সারা বাংলাদেশের দূষিত নদীর চিত্র, সেখানে আমরা 56টি নদী পেয়েছি, যেগুলো আসলে সবগুলি শহুরে নদী, এবং সবগুলো নদী হচ্ছে দূষণের শিকার। প্লাস্টিকের দূষণ যেন পুরো বিশ্বের জন্য এক আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। নদী দূষণের অন্যতম এই প্লাস্টিক। বিশেষজ্ঞরা বলছেন, নদীগুলো ভূমি থেকে মহাসাগরে জৈব ও অজৈব কার্বন পরিবহনের জন্য নালী হিসেবে কাজ করে, যা জলবায়ুর সাথে সম্পৃক্ত কার্বন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই
নদী রক্ষা জরুরি। নদী মরে যাচ্ছে, তো সেগুলোকে আমাদের ভালো মতো স্টাডি করতে হবে, 3 ডাইমেনশনাল ম্যাপিং করতে হবে, কোন জায়গাতে আমার নদীর ফ্লো ড্রেজিং করতে হবে, এবং এটা সব সময় আপনার প্রবাহমান কিভাবে থাকতে পারে। তো সেটা যদি আমরা আগে থেকে স্টাডি করি যে এই জায়গাগুলো খুব ঝুঁকিপূর্ণ, তো এই যে কতগুলো জিনিস আছে সেটা আমরা রিভার ডাইনামিক্স এটা যদি স্টাডি করে প্রপারই করতে পারবে। 2019 সালে আদালতের এক রায়ে নদীকে জীবন্ত সত্তার মর্যাদা দেওয়া হয়েছিল, কিন্তু সেই জীবন্ত সত্তার মর্যাদা দেওয়া নদী গত 50 বছরে এদেশ থেকে হারিয়েছে 500-রও অধিক। দূষণে, দখলে, বালু উত্তোলনে ধুঁকছে নদী। বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব অনাগত ভবিষ্যতে এদেশের উপর পড়তে পারে, তা মোকাবেলায় এই নদীগুলোকে উদ্ধার করতে হবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর AZM জাহিদ হোসেন। রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়া বাসায় পৌঁছানোর পর সাংবাদিকদের তিনি একথা জানান। ডক্টর জাহিদ বলেন, যত দ্রুত বেগম জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে নেওয়া যাবে তত দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নিতে বারবার সরকারের কাছে আবেদন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক। এর আগে বুধবার রাতে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার জন্য বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বেগম জিয়াকে হাসপাতাল থেকে রিলিজ দেন চিকিৎসকরা। সুস্থ কর্মক্ষম হয়ে চলার জন্য যে চিকিৎসা প্রয়োজন সেটি তো এই দেশে দেওয়া যাচ্ছে না। বারবার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, কিন্তু কোনো আবেদনই ফলপ্রসূ হয়নি। ওনার লিভার ট্রান্সপ্লান্টেশন অথবা আর্টিফিশিয়াল লিভার রিপ্লেসমেন্টের জন্য যে ধরনের সুযোগ সুবিধা এবং চিকিৎসা প্রয়োজন তার কোনোটাই এই দেশে তো নেই, আশেপাশে অনেক জায়গায় নেই। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুদকের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিন 2রা জুন পর্যন্ত বাড়িয়েছে আদালত। জামিন পাওয়ার পর তিনি দাবি করলেন, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি নন, অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন। একই সাথে এ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে 2রা জুন নির্ধারণ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আজ অভিযোগ গঠন ও জামিন শুনানি হয়। এর আগে স্থায়ী জামিন ও অভিযোগ গঠন স্থগিতের আবেদন করেন ডক্টর ইউনূস। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে গেল 2রা এপ্রিল অভিযোগপত্র আমলে নেয় আদালত। গেল 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুর্নীতি দমন কমিশন। গেল বছরের 30 মে মামলাটি করা হয়। সেটাও আপনারা গ্রহণ করেন নাই। রক্ত চুষতে হলে যেটা করতে হয় সেরকম কাজ আমি করি নাই, আপনারা দেখেছেন। আজকে যে অভিযোগ, এই জোচ্চুরি, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, এগুলো সত্য কিনা নাকি এই সুদখোরের মতো কথাবার্তা, এগুলো সেটা আপনাদের বিচারের জন্য ছেড়ে দিলাম। এটা 26 কোটি টাকা একটি আত্মসাতের মামলা। এখানে দণ্ডবিধির সর্বোচ্চ 409 ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনার মতো আমাদের কাছে ম্যাটেরিয়াল ডকুমেন্টস আছে। আজকে 4 শুনানি করা হোক, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তার পক্ষের যিনি আইনজীবী আছেন তিনি বলছেন তার কাছে কাগজপত্র নেই। তো ওনারা ডকুমেন্টসের অজুহাতে তারা মাননীয় আদালতের কাছে সময়ের আবেদন করেছেন। যেহেতু আজকে 1ম তারিখ, সেহেতু মাননীয় আদালত তাদেরকে সময় মঞ্জুর করেছেন। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অতিরিক্ত ছাঁটাই ও পলিশের কারণে চালের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাই রাইস মিলে পলিশ বন্ধে আইন করা হয়েছে। আমন মৌসুম থেকে তা কার্যকর করা হবে। এর ফলে উৎপাদন খরচ কমে ভোক্তারা কম দামে চাল কিনতে পারবেন। দুপুরে নওগাঁয় খাদ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অতিরিক্ত চাল ছাঁটাই ও পলিশের কারণে 16 থেকে 20 লাখ মেট্রিক টন চাল নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেন, বস্তায় ধানের দাম ও জাত লেখার বিষয়ে কাজ শুরু হয়েছে। আর সরকারি খাদ্য গুদামে ধান দিতে গিয়ে কৃষক মিল মালিকরা যেন
হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করা হবে। সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সহ অন্যরা উপস্থিত ছিলেন। বড় মিল হোক, হাস্কিং মিল হোক, তারা পালিশ ছাড়া দেবে। টোটাল মার্কেট যদি পালিশ ছাড়া হয় তাহলে আমরা চাউলের পুষ্টিটা পাবো। উপরন্তু 16 থেকে 20 লক্ষ মেট্রিক টন যেটা ওয়েস্টেজ হয়ে যায় সেটা আমরা রক্ষা পাবো। উপরন্তু তাদের উৎপাদন খরচ মিনিমাম কেজি প্রতি 2 টাকা 2.5 টাকা কম হবে। ভোক্তারা অটোমেটিকলি একটু কম দামে খেতে পারবে। আমন থেকে আমাদের আইন নীতিমালা সবই হয়ে গেছে। ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম না বাড়িয়ে অপচয়, দুর্নীতি ও অস্বচ্ছতা কমানোর দাবি জানিয়েছে ভোক্তাদের সংগঠন ক্যাব। সংস্থাটির সভাপতি গোলাম রহমান বলেন, আইএমএফ-এর উচিত হবে ভর্তুকি কমাতে মূল্যবৃদ্ধি না করে অপচয় ও দুর্নীতি রোধের দিকে নজর দেয়া। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। মেসবাহ হাসানের রিপোর্ট। কখনো বিশ্ববাজারের জ্বালানি তেলের দামের মূল্যের সাথে সমন্বয়, কখনো আইএমএফ-এর শর্ত পূরণের নামে দফায় দফায় বেড়েই চলছে জ্বালানি তেলের দাম। এমন বাস্তবতায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি যুক্তিসঙ্গত নয় দাবি করে জ্বালানির সুবিচার নিশ্চিত করতে 13 দফা দাবি জানায় ক্যাব। সংগঠনটির সভাপতি বলেন, সরকার এখন 4.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য দিশেহারা হয়ে আইএমএফ-এর পিছে দৌড়াচ্ছে। আইএমএফ এবং অন্যান্য দাতা সংস্থা যারা আমাদের এখানে অনেকটা মোড়লের ভূমিকা পালন করে, তাদের উচিত হবে ভর্তুকি কমানোর জন্যে মূল্য বৃদ্ধি না করে জ্বালানি খাতে যাতে প্রতিযোগিতা প্রতিষ্ঠিত হয়। এ সময় এই দাতা সংস্থাকে দেখাতে গিয়ে দাম সমন্বয়ের নামে গণশুনানি না করে মূল্য নির্ধারণে সরকারের সমালোচনা করেন বক্তারা। আইএমএফ যদি মনে করে ভর্তুকি উঠিয়ে দেওয়াটাই একমাত্র কাজ এবং তাদের যে ফিলসফি নো লাঞ্চ ইজ ফ্রি, এটাই একমাত্র কাজ, তাহলে পরে আমি বলবো যে এটা নিওলিবারালিজম বা অবাধ মুক্ত বাজার অর্থনীতির একটা দর্শন, যেটা আমাদের সংবিধানের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের ঘোষিত নির্বাচনী ম্যানিফেস্টোর বিরুদ্ধে। বিদ্যুৎ, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাত উন্নয়নে প্রতিযোগিতাবিহীন যে কোনো ধরনের বিনিয়োগ আইন দ্বারা নিষিদ্ধ হতে হবে। জ্বালানি অধিকার সংরক্ষণ ও জ্বালানি বিচারের প্রতিপন্থী হওয়ায় দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010 রদ হতে হবে। তেলের দাম তো আইএমএফ কি বলেছে, ওয়ার্ল্ড ব্যাংক কি বলেছে, এখানে কোনো ভর্তুকি থাকবে না। আমি তো দেখছি তেলে ওনারা লাভ করছেন। আপনারা তো নিশ্চয়ই জানেন, এই যে এখন যে আমি 106 টাকায় যে ডিজেল কিনে আসলাম আমার গাড়ির জন্য, এর মধ্যে কত টাকা অ্যাকচুয়াল তেলের দাম এবং অন্যান্য খরচ, মিনিমাম 10 টাকা সরকারের পকেটে যাচ্ছে। কেন যাবে? দ্বিতীয় তেল শোধনাগার এস আলম গ্রুপের সঙ্গে নয়, সরকারের একক মালিকানা থাকতে হবে বলে দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে। মেসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। যশোর ও শরীয়তপুরে দাবদাহে যেসব সড়কের বিটুমিন গলে গেছে সেসব সড়ক পরিদর্শন করেছেন দুদক কর্মকর্তারা। দুপুরে দুদক কর্মকর্তারা যশোর নড়াইল সড়কের বিভিন্ন স্থানে যান এবং গলে যাওয়া বিটুমিন পরীক্ষার পাশাপাশি সড়কের তাপমাত্রাও পরীক্ষা করেন। 2 সপ্তাহ আগ থেকেই প্রচণ্ড এ দাবদাহের কারণে গলতে শুরু করে যশোর নড়াইল মহাসড়ক সহ বেশ কয়েকটি সড়কের বিটুমিন। অন্যদিকে অতিরিক্ত তাপমাত্রায় শরীয়তপুর চাঁদপুর সড়কে বিটুমিন গলে যাওয়ার খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুদক মাদারীপুর অঞ্চলের কর্মকর্তারা। দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে জাতীয় লজিস্টিক নীতি। এটি বাস্তবায়ন হলে সহজে অল্প সময়ে স্বল্প খরচে পণ্য পরিবহনের মাধ্যমে আমদানি রপ্তানি নতুন মাত্রা পাবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় লজিস্টিক নীতি অবহিতকরণ সভায় উঠে আসে এমন মন্তব্য। সেই সাথে বক্তারা বলেন, উন্নয়নশীল দেশে রূপান্তরের পর কমবে নানান বাণিজ্যিক সুবিধা, বাড়বে চ্যালেঞ্জও। এসব মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াবে সরকারি বেসরকারি অংশীজনদের পদক্ষেপ, যার সমন্বয় করবে সরকারের নতুন এই উদ্যোগ। সংশ্লিষ্টরা জানান, লজিস্টিক নীতির আওতায় পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছতে মূল্য নির্ধারণ করা যাবে সমতার ভিত্তিতে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।
বিমা ও ব্যাংকিং খাতে সহযোগিতা ও উদ্ভাবনের নতুন যুগের সূচনা করতে সিটি ব্যাংক পিএলসির সঙ্গে ব্যাংকাসুরেন্স চুক্তি করেছে আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। গুলশানের আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ শামীমউদ্দিন ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুফ আরেফিন উপস্থিত ছিলেন। চুক্তিতে আকিজ তাকাফুলের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ মাসুদুজ্জামান খান, সিটি ব্যাংকের পক্ষে ব্যাংকের চিফ ইকোনমিস্ট আশানুর রহমান স্বাক্ষর করেন। বিশ্ববিখ্যাত প্রসাধনী সামগ্রী ব্র্যান্ড লাক্সের ১০০ বছর উদযাপন উপলক্ষে নতুন ফর্মুলার লাক্স সাবানের উন্মোচন করল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন গুণাগুণ সমৃদ্ধ এই সাবান তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার সহ দেশের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের তারকা শিল্পীরা। ১৯২৩ সালে যাত্রা শুরু করে গত ১০০ বছরে বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয় লাক্স। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।